নামটি সেই ত্রেতা যুগ থেকে, যে ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র সীতা দেবী 14 বছর বনবাস সময়টিতে এই জায়গাতে উপস্থিত হয়েছিলেন এক সময়, এবং এখানে রামচন্দ্র সীতা দেবীকে নিয়ে কেলি বিহার করেছিলেন। কেলি অর্থাৎ এক খেলা, যেটা এখানে রামচন্দ্র সীতা দেবী সেই জল কেলিও হতে পারে, তো সেই খেলা এখানে খেলেছিলেন। রামচন্দ্র কেলি করেছিলেন বা কেলি বিহার করেছিলেন, এই কারণে এই জায়গাটির নাম রামকেলি। তবে আজ থেকে 510 বছর হয়ে গেল শ্রী চৈতন্য মহাপ্রভু এলেন এই রামকেলিতে। এই জায়গাটির নাম রামকেলি। তবে গৌড়, এই জায়গাটা পুরো এরিয়াটা হচ্ছে গৌড়ের মধ্যে। পরে যখন শ্রী চৈতন্য মহাপ্রভু এখানে এলেন, তখন এই গৌড় একটা রাজধানী, বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানী এই গৌড়। হোসেন শাহ গৌড়ের শাসক, ওনার মন্ত্রী পদে ছিলেন রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামী। এই নামটি কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু এখানে এসে এই রূপ সনাতন নামটি দিলেন। এনাদের নাম, পিতামাতার দেয়া নাম ছিল সন্তোষ এবং অমর। এই নাম বাংলাদেশের বরিশালে এনাদের জন্ম, কিন্তু সেই সময় মাধাইপুর মোরগ্রাম, মালদার বাইপাসের ধারেই রয়েছে। সেই মাধাইপুর মোরগ্রাম এমন একটি খ্যাতি জায়গা, সেই সময় সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে টোলে শিক্ষা নিতে সেই জায়গায় আসতো ছেলেমেয়েরা। এনারাও সেই সময় টোলে শিক্ষা নিতে শুরু করলেন সেই মাধাইপুরে, মামার বাড়িতে থেকে। এত পণ্ডিত, পারদর্শী, জ্ঞানী ব্যক্তি হয়ে উঠলেন এনারা যে 7টি ভাষাতে ওনারা জ্ঞান অর্জন করলেন। ভবিষ্যৎ কথাও বলতেন, জ্যোতির্বিদ্যা শাস্ত্র নিয়ে অধ্যয়ন। গৌড়ের শাসক হোসেন শাহ ওনাদের এই যোগ্যতা দেখে উনি মন্ত্রিত্ব পদ দিলেন, তবে জোরপূর্বক। অর্থমন্ত্রী, প্রধানমন্ত্রীর পদে হোসেন শাহ নাম ওনাদের দিচ্ছেন। অর্থমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর পদে যিনি অর্থমন্ত্রী, উনি হচ্ছেন রূপ গোস্বামী, পরে হলেন, কিন্তু উনি শাখর মল্লিক, দবির খাস, উনি দবির খাস অর্থমন্ত্রী যিনি। আর যিনি প্রধানমন্ত্রী উনি হলেন শাখর মল্লিক। এই পদে ওনাদের নিযুক্ত করলেন। গোপনে ওনারা চিন্তা করলেন যে হোসেন শাহ হয়তো নাম পরিবর্তন করেন, এরপরে ধর্ম থেকেও আমাদের সরিয়ে দিতে পারেন। 1508 খ্রিস্টাব্দ গোপনে ওনারা রাজকার্য ছেড়ে এই বিগ্রহ এখানে প্রতিষ্ঠা করলেন। রাধা মদন মোহন এবং বলরাম রেবতী রাজকার্য করতেন, গোপনে সেবা কার্য করতেন। হোসেন শাহ অনেক পরে জানতে পারলেন ধর্ম তারা রক্ষার জন্য এখানে দেব সেবা শুরু করেছেন। তাই বিরোধিতা করলেন না, যে কারণ এনারা রাজকার্যে এত পারদর্শী, এত জ্ঞানী ব্যক্তি ছিলেন যে হোসেন শাহ ওনাদের বিরুদ্ধে কোনো আর পদক্ষেপ নিলেন না, কিন্তু রাজকার্য করতেন। সেই সময় নদিয়া থেকে দলে দলে ব্রাহ্মণ পণ্ডিতরা আসতেন হোসেন শাহর কাছে নালিশ জানাতে শ্রী চৈতন্য মহাপ্রভুর বিরুদ্ধে, যে নদিয়াতে এক মিশ্র ঘরে জন্মগ্রহণ করেছে এক বাল্য অবস্থা থেকে তিনি সারা নবদ্বীপ তোলপাড় করে বেড়াচ্ছেন, হরিনাম প্রচার করে বেড়াচ্ছেন। আমরা এত জ্ঞানী পাণ্ডিত্য অর্জন করে আমাদের পাণ্ডিত্য ক্ষুণ্ণ হচ্ছে, নবদ্বীপে আমাদের কাছ থেকে সবাই সরে যাচ্ছে। এর বিচার চাওয়ার জন্য হোসেন শাহর কাছে আসতেন সেই দলে দলে ব্রাহ্মণরা শ্রী চৈতন্য মহাপ্রভুর বিরুদ্ধে অভিযোগ জানাতে। হোসেন শাহ এখান থেকে নিয়োগ করলেন নদিয়ার দায়িত্বে কাজীকে, চাঁদ কাজীকে নিয়োগ করলেন নদিয়ার দায়িত্বে। সে কাজীকেও করার নির্দেশ হোসেন শাহর যে নবদ্বীপে পথে এইভাবে হরিনাম চলবে না, ঘরে ঘরে খোলকর্তা দেখলে তা ভেঙে ফেলার নির্দেশ। জগায় মাধাইকে দিয়ে কিছু অর্থের প্রলোভনে তাদের দিয়ে অত্যাচার, এই সব কিন্তু নীরবে সহ্য করতেন দুই ভাই। যে শ্রীচৈতন্য মহাপ্রভুর বিরুদ্ধে নালিশ করতে আসেন এনারা, আর সেই পথে সেই চাঁদ কাজী অত্যাচার শুরু করলেন নদিয়ায় গিয়ে। কিন্তু এও দেখলেন এনারা যে সেই চাঁদ কাজী পর্যন্ত শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপা পেয়ে গেলেন, ওনার দলে যোগ দিচ্ছেন সেই অত্যাচারী চাঁদ কাজী। জগাই মাধায় এত পাপিষ্ট হয়ে তারাও উদ্ধার পেয়ে গেলেন, প্রভুর কৃপা পেলেন। শুধু বঞ্চিত হচ্ছেন এনারা। তাই বারবার শ্রী চৈতন্য মহাপ্রভুকে রাজকার্য থেকে পত্র লিখতেন। একাধিকবার এনারা পত্র লিখেছিলেন এই রাজকার্য থেকে। শ্রী চৈতন্য মহাপ্রভু নীলাচল থেকে অর্থাৎ পুরী থেকে বৃন্দাবন যাচ্ছেন 1515 খ্রিস্টাব্দ। হঠাৎ শ্রী চৈতন্য মহাপ্রভুর মনে পড়ল এই দুই ভাইয়ের কথা, যে বারবার এরা একাধিকবার এনারা পত্র লিখেছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুকে। প্রভু বৃন্দাবনের পথ ছেড়ে দিলেন, কিন্তু প্রভুর সাথে লক্ষ লক্ষ ব্যক্তিরা সেই সময় বৃন্দাবন সঙ্গী হয়ে যাচ্ছেন। কিন্তু হঠাৎ প্রভুর পথ পরিবর্তন, ভক্তরা বুঝতে পারছেন না প্রভু কোন পথে যাচ্ছেন, এ তো বৃন্দাবনের পথ নয়। তখন সারা ভারতবর্ষ তিনি এই পায়ে হেঁটে ভ্রমণ করতেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর এই পথ পরিবর্তন, ভক্তরা ভুল ধারণা যে প্রভু হয়তো পথ ভুল করে ফেলেছেন, ভুল পথে যাচ্ছেন, কিন্তু কি করে জানাবেন শ্রী চৈতন্য মহাপ্রভুকে
যে তিনি পথ ভুল করে ফেলেছেন, উন্মাদ হয়ে হরিনাম করতে করতে ছুটছেন, আর ভক্তরা অনেক পেছনে সেই পথ অনুসরণ করে প্রভুর অনেক পেছনে পেছনে এনারা যাচ্ছেন। প্রভুকে জানাবার সেই প্রভুর কাছাকাছি যেতেও ওনারা সেইভাবে পৌঁছতে পারছেন না, যে অন্তর্যামী মহাপ্রভু সে কথা বুঝতে পারছেন। এই রামকেলিতে এসে যখন শ্রী চৈতন্য মহাপ্রভু উপস্থিত হলেন 1515 খ্রিস্টাব্দের 15ই জুন প্রভু এলেন এই রামকেলিতে। আজও সেই দিনটিকে মনে রেখেই কিন্তু বৈষ্ণব ভক্তরা ছুটে আসে এই রামকেলিতে। মহামানবের একটা সৃষ্টি মিলন বন্ধন, বৈষ্ণবদের মিলন বন্ধন এই রামকেলিতে হয়। লক্ষ লক্ষ ভক্তের সমাগম সেই দিনটিতে, রামকেলি মেলা নামে পরিচিতি। তো শ্রী চৈতন্য মহাপ্রভু এই রামকেলিতে এসেছিলেন 1515 খ্রিস্টাব্দের 15ই জুন। প্রভু সেই কেলিকদম্ব তমাল বৃক্ষ যেটা আজও এখানে রয়েছে, সেই বৃক্ষের তলায় প্রভু উপস্থিত। চতুর্দিক থেকে লক্ষ লক্ষ ভক্তরা এখানে জমা হতে শুরু করলেন। এনারা দুই ভাই রূপ সনাতন, যাদের নাম পরে হলো। হোসেন শাহর রাজকার্যে মধ্যরাত্রি পর্যন্ত নিজের মনকে বড় ধিক্কার দিতেন এমনও অনেক সময়, যে এক ম্লেচ্ছ জবনের অধীনে তারা রাজকার্য করছেন, যে মধ্যরাত্রি পর্যন্ত তাদের রাজকার্যে থেকে যেতে হয়, প্রভুর সেবা করার সুযোগ তাদের পাওয়াই না, যে বড় ধিক্কার নিজের মনকেই তারা দিতেন। তাই বারবার প্রভুর শরণাগত হয়েছিলেন। প্রভু এসেছেন এই কথা শুনেই কাজে অজুহাত দেখিয়ে মধ্যরাত্রি ছুটে এলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপা পাওয়ার জন্য। মধ্যরাত্রিতে এসে যখন এনারা দেখেন যে লক্ষ লক্ষ ব্যক্তি এই রামকেলিতে, হোসেন শাহ যে বড় ক্রোধী ব্যক্তি, তিনি একেবারে হিন্দু বিদ্বেষী হয়ে উঠেছেন। হিন্দু দেখলে তিনি সহ্য করতে পারতেন না তাদের ধর্মান্তরিত করার নির্দেশ। কিন্তু এত ভক্ত দেখে এনারা বড় চিন্তিত হয়ে পড়লেন। নিত্যানন্দ প্রভু এবং হরিদাস ঠাকুরের সাথে এনারা মিলিত হলেন, ওনাদের কৃপা পেলেন। প্রথমত নিত্যানন্দ প্রভু নিয়ে এলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে দুই ভাইকে। প্রভুর পদযুগল ধরে দুই ভাই ষষ্ঠাঙ্গে প্রণাম জানালেন সেই কেলিকদম্ব তমাল বৃক্ষের তলায়। কিন্তু প্রভুর পদযুগল ধরে দুই ভাই বলতে থাকেন, প্রভু এত ভক্তের সমাগম এখানে, এটা নিরাপদ নয়। আর এই এত ভক্ত নিয়ে বৃন্দাবন যাত্রা, এও কিন্তু পরিপাটির নয়, আনন্দ পাওয়া যায় না এত ভক্ত নিয়ে। কিন্তু সেই যাত্রায় প্রভু আর বৃন্দাবন গেলেন না, ভক্তের কথা তিনি রেখে দিলেন। কিন্তু ওনারা বড় দুশ্চিন্তার মধ্যে কেন? প্রভু বলেন যে আমি এই গৌর দেশ ভ্রমণের জন্য আসিনি, শুধু এসেছি তোমাদের জন্য। চৈতন্য চরিতামৃতে এইভাবে রয়েছে যে প্রভু বলছেন যে গৌরের নিকটে আসিতে মোর নাহি প্রয়োজন, তোমা দোহা দেখিতেই মোর ইহা আগমন। এই মোর মনের কথা কেহ নাহি জানে, সবে বলে কেন আইলা রামকেলি গ্রামে। এইভাবে সুন্দরভাবে বর্ণনাগুলো, যে পথে সবাই বলছে কেন এই রামকেলিতে এলাম, আমি শুধু তোমাদের জন্য এখানে ছুটে এসেছি। প্রভু তাদের মনে সেই স্বস্তি ফেরানোর জন্য সেই প্রভু হরিনাম করতে করতে গৌর নগরে হোসেন শাহর রাজত্বের দিকে, মানে রাজধানীর দিকে এগিয়ে যেতে শুরু করলেন, রাজপ্রাসাদের দিকে। হোসেন শাহ সে এত ধ্বনি শুনে তিনি বিচলিত হয়ে পড়লেন। রাজধানী আক্রমণ হচ্ছে না তো, লক্ষ লক্ষ ব্যক্তি একসাথে হরিধ্বনি দিচ্ছেন, হরিনাম করছেন। এতে হোসেন শাহ ঘাবড়ে গেলেন। উনি ভাবলেন রাজধানী হয়তো আক্রমণ হয়ে যাচ্ছে। তিনি প্রাসাদ থেকে বেরিয়ে দেখছেন এক সন্ন্যাসী ছুটতে ছুটতে চলেছেন, আর ওনার পেছনে লক্ষ লক্ষ ব্যক্তি। কি সেই সন্ন্যাসী? কিন্তু এদের হাতে তো কোনো অস্ত্র নেই। কিন্তু এত লোক দেখে তিনি ঘাবড়ে গেলেন। ভাবতে শুরু করলেন, আমি যুদ্ধক্ষেত্রে যাই, অর্থ দিয়ে নিয়ে যাই, তবু আমার সাথে তো এত লোক থাকে না। এই সন্ন্যাসীর পেছনে কি আশা নিয়ে এত লোক ছোটে? হোসেন শাহ ভাবলেন ইনি নিশ্চয়ই আল্লাহর কোনো প্রতিনিধি হবেন, ঈশ্বর ভগবান ভেবে হোসেন শাহ নিজে হাত বাড়িয়ে দিলেন কৃপা পাওয়ার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভুর দিকে। যার একটা নিদর্শন পট, ওই যেমন গ্রন্থে বর্ণনা, ওই রাধাকুণ্ড থেকে এই পটটি বহুদিন আগে এখানে ওনারাই দিয়ে গিয়েছিলেন। এটা দেয়ালে লাগানো ছিল, খুলে যাওয়ায় ওই আগের কাঁচটা ভেঙে যায়। লেখা ছিল সেতে ওই কাঁচটার উপরে যে রামকেলিতে মহাপ্রভু, এটা বৃন্দাবনে ওনারাই পটটি বানিয়ে এখানে দিয়েছিলেন, যে রামকেলিতে প্রভু যেইভাবে, এই গ্রন্থে যেমনভাবে বর্ণনা ঠিক ওইভাবে ওনারা পটটি তৈরি করেছেন। শ্রী চৈতন্য মহাপ্রভু এই রামকেলিতে 4 দিন অবস্থান করলেন। আজও এখানে সেই 4 দিন ধরেই শুধু রামকেলি উৎসব হয়, মেলা থাকে দীর্ঘদিন। আগে 1 মাস যাবৎ রামকেলি মেলা হতো। বাংলাদেশ থেকে সব গরু গাড়ি করে করে সব আসতো। তখন এই বাংলাদেশের বেড়া, এই তারকাটা বেড়া বা এক্সপোর্ট এইসব ছিল না।
এখন তার কাটা বেড়া, তবুও কিন্তু পাসপোর্ট ভিসা করে বাংলাদেশ থেকে অনেক ভক্তরা সেই উৎসবে এখানে যোগ দেন। তো দাদুদের কাছে এই গল্পের মতো করে শুনতাম যে গরু গাড়ি করে তারা 1 মাস আগে জায়গা নেওয়ার জন্য আসতো, জায়গা দখলে, মানে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয় রামকেলিতে। তো আজও তো যোগাযোগের সুবিধার জন্য ভক্তরা আসে, চলে যাওয়ারও সেই সময় গাড়ি অনেক থাকে বলে থাকার কোনো প্রয়োজন মনে করে না, চলেও যেতে পারে। তো শ্রী চৈতন্য মহাপ্রভু এখানে এসে সেই কেলিকদম্ব তমাল বৃক্ষের তলায় 2 ভাইকে কৃপা করলেন এবং প্রভু নাম দিলেন রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামী। এই নাম প্রভুর কৃপা পাওয়ার পরে এনাদের মনের মধ্যে এক বৈরাগ্য ভাব এসে গেল, রাজকার্যের কথাই ভুলে গেলেন। মদনমোহনের সেবা নিয়ে এনারা সারাক্ষণ, হোসেন শাহ চিন্তিত এত বড় মন্ত্রিত্ব পদ, গৌড় দেশের দায়িত্ব তাদের উপরে, অর্থমন্ত্রী, প্রধানমন্ত্রী, কি এমন হলো? তিনি অসুখ বিসুখের কথা ভাবলেন, সভায় রাজবদ্যিকে ডেকে পাঠালেন। তখন ওই কবিরাজি বদ্যিরা চিকিৎসা করতেন, সেই বদ্যিকে বলেন, যাও তো এদের শারীরিক অবস্থার কি কোনো অবনতি হয়েছে, এরা রাজকার্যে দীর্ঘদিন আসে না। তবে রাজবদ্যি এসে দেখছেন এনারা ধর্ম নিয়েই ব্যস্ততা, ভাগবত আলোচনা করছে, ভক্তদের শোনাচ্ছেন, অসুখের কোনো লক্ষণ এদের মধ্যে তিনি দেখলেন না। তাই ছুটে গিয়ে হোসেন শাহকে সমস্ত ঘটনা বললেন যে আপনি নিজে চোখে না দেখলে এদের কথা বুঝতে পারবেন না, আমি বলতেও পারবো না। হোসেন শাহ মহা ক্রোধে তিনি বড় ক্ষোভ নিয়ে এলেন, রাজকার্যে এত বড় দায়িত্ব, তারা এইভাবে ধর্ম নিয়ে বসেছে, ধর্মে তাদের কোনো বাধা দেওয়া হয়নি। তিনি সসৈন্য নিয়ে এখানে উপস্থিত, কিন্তু অবাক হয়ে গেলেন এনাদের দেখে। রাজমন্ত্রী, কিন্তু পরনে এই বেশ কেন? রাজ পোশাক পরিত্যাগ করে একখণ্ড পরনে পরিধান করা পোশাক মাত্র, মাথা মণ্ডন করে এইভাবে দীনভাবে জীবনযাপন, এই দেখে হোসেন শাহ বড় বিচলিত হলেন। যাদের এত অর্থ, এত বিষয় সম্পদ, কত অর্থের অধিকারী, কত বিলাসবহুলভাবে তারা বসবাস করে, এখানে এইভাবে জীবনযাপন। হোসেন শাহ ভাবেন অর্থের মোহ জাগানো প্রয়োজন। তিনি বলেন এদেরকে ডেকে যে তোমাদের রাজকোষ থেকে বড় অর্থ কম দেয়া হয়, আমি সিদ্ধান্ত নিয়েছি কাল থেকে তোমাদের সেই অর্থের দ্বিগুণ বাড়িয়ে দেব, তোমরা রাজকার্যে চলো। এনারা হাত জোর করে হোসেন শাহর কাছে অনুরোধ জানালেন, এই অর্থবৃদ্ধি, রাজলালসা, এইসবের তাদের আর কোনো প্রয়োজন নেই। তবে মুক্তি চাইলেন এনারা বড় মিনতি করে, রাজকার্য থেকে যেন তাদের মুক্তি দেয়া হয়। হোসেন শাহ অবাক হয়ে গেলেন, এদের আর রাজকার্যে তাহলে ফেরাতে পারবো না? তাহলে এরা কি করতে চাইছে, এদের মনের কথাটা কি, এরপরে তারা কি করতে চাইছে? এনারা তখন বলেন, বৃন্দাবনের প্রসঙ্গ নিয়ে নেন, এখান থেকে ওনারা বৃন্দাবনে যেতে চান। হোসেন শাহ বলে, আমি জানি না তোমাদের বৃন্দাবনে কি রয়েছে, তবে এই রামকিরিতে তোমাদেরই আমি নব বৃন্দাবন সাজিয়ে দেব। হোসেন শাহ এই মন্দিরের চতুর্দিকে অষ্ট সখীর 8টি কুণ্ড খনন করালেন। এই পাশে রয়েছে শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, মন্দিরের এই পশ্চিমে রয়েছে চিত্রাকুণ্ড, ঠিক পাশে ললিতাকুণ্ড, ওই দক্ষিণে সুদেবী কুণ্ড, বিশাখা, ইন্দুলেখা, এইভাবে চতুর্দিকে, এমনকি রূপসাগর, সনাতন সাগর, বৃন্দাবন সাজাতে শুরু করেছেন হোসেন শাহ। ওনার উদ্দেশ্য রাজকার্যে এনাদের নিয়ে যান, কারণ এনারা এত পারদর্শিতা, এত জ্ঞানী ব্যক্তি ছিলেন, রাজকার্য পরিচালনার সমস্ত গুণ হোসেন শাহ এনাদের মধ্যেই দেখতেন। তাই এনাদের জন্য বৃন্দাবন হোসেন শাহ সাজাচ্ছেন তাদের রাজকার্যে নিয়ে যাওয়ার জন্য। রূপ গোস্বামী অর্থমন্ত্রী সনাতন গোস্বামীর কাছে গিয়ে এই নিয়ে জানালেন যে হোসেন শাহ তাদের জন্য বৃন্দাবন সাজাচ্ছেন এই রামকেলিতে, কোনোদিন হয়তো আমরা আর এখান থেকে বেরোতে পারবো না, খুব শীঘ্র আমাদের সিদ্ধান্ত নিতে হবে এই রামকেলি ছেড়ে চলে যাওয়ার। মধ্যরাত্রিতে 2 ভাই যুক্তি করতে বসলেন এই নিয়ে। রূপ গোস্বামী সিদ্ধান্ত নিয়েই ফেললেন যে তিনি একাকী চলে যাবেন এই রামকেলি ছেড়ে। পরদিন রূপ গোস্বামী সারা জীবনের যত উপার্জিত অর্থ প্রজাদের মধ্যে, আত্মীয় স্বজন সবার মধ্যে বিলিয়ে দিলেন। মধ্যরাত্রিতে রূপ গোস্বামী এই রামকেলি ছেড়ে চলে যাচ্ছেন, দেখেন তবুও ঝুলির মধ্যে 10,000 স্বর্ণ মুদ্রা রয়ে গেছে। এত অর্থ সকলকে দেবার পরে অর্থ আবার পিছুপাত ছাড়ছে না। মধ্যরাত্রে কাকে দেবেন? এক দোকানদার মুদি, তাকে জাগিয়ে তুললেন, গোপনে সমস্ত কথা ওনাকে বলে 10,000 স্বর্ণ মুদ্রা ওনার হাতে তুলে দিয়ে বলে গেলেন, বৈষ্ণব সেবাতে তুমি এই অর্থগুলো ব্যয় করো। রূপ গোস্বামী এই রামকেলি ছেড়ে মধ্যরাত্রিতে, সবাই যখন ঘুমিয়ে পড়েছে, একেবারে নিশুতি রাত্রি, রূপ গোস্বামী বেরিয়ে পড়লেন, হোসেন শাহ যেন টের না পায়। দীর্ঘদিন পদব্রজে ছুটতে ছুটতেই তিনি পৌঁছলেন এক সময়
প্রয়াগধামে এলাহাবাদের কাছে শ্রী চৈতন্য মহাপ্রভুর সাথে রূপ গোস্বামীর প্রয়াগধামে আবার সাক্ষাৎ। দীর্ঘদিন পরে তিনি জানতে পারলেন 17 মাস অতিবাহিত হয়ে গেছে এই গৌড় দেশ ছেড়ে যাওয়া। তিনি পত্রবাহক জানতে পারলেন এক দুঃসংবাদ, যে সনাতন গোস্বামীর ওনার বড় ভাই মদনমোহনের সেবা নিয়ে থেকে গেলেন এখানে, তিনি কারাগারে বন্দী। হোসেন শাহ পরদিন প্রত্যুষে এসে জানতে পারলেন এক ভাই পালিয়ে গেল মধ্যরাত্রিতে, আমি তো তাদেরই জন্য বৃন্দাবন সাজাতে শুরু করলাম। এইভাবে না জানিয়ে চলে যাওয়া হোসেন শাহ মেনে নিতে পারলেন না। যে যত ক্রোধ, হোসেন শাহ যত ক্ষোভ, সনাতন গোস্বামীকে একা পেয়ে গেলেন, তিনি পায়ে শেকল বেঁধে নিয়ে গেলেন সনাতন গোস্বামীকে কারাগারে। কড়া নির্দেশ কারারক্ষীর হাতে তুলে দিয়ে বললেন যে কি নিয়ে যাও একেবারে গভীরতম জায়গায়, কারাগারের অন্ধকারাচ্ছন্ন স্থানে শেকল বেঁধে তাকে রাখো, এক পা যেন এগোতে না পারে, জনসম্মুখের সামনে যেন না গিয়ে দাঁড়াতে পারে। প্রত্যহ সীমিত আহার দেওয়ার কথা হোসেন শাহ রক্ষীকে জানালেন। কোনো ক্রমে প্রাণ বাঁচিয়ে রাখতে হবে শুধু তার, কষ্টার্জিতভাবে তার দিনপাত করানো। নিয়মিত গঙ্গা স্নানে যেতেন সনাতন গোস্বামী, তারও কোনো আদেশ হোসেন শাহ দিলেন না। দীর্ঘ 17 মাস এই কারাগারের বন্দিশালায় সারা শরীরের মধ্যে ক্ষতবিক্ষত জরা ব্যাধিতে ভুগতে শুরু করলেন সনাতন গোস্বামী। রক্ষী পর্যন্ত অঝরে কাঁদতেন যে গৌড় দেশের প্রধানমন্ত্রী, তার আদেশে সমস্ত কিছু চলত। আজ তিনি এইভাবে করুণ অবস্থা দেখে তিনিও বারবার আবদার করতেন ওই রক্ষীর কাছে একটু গঙ্গা স্নানের জন্য, যে হোসেন শাহ তারও কোনো নির্দেশ দেননি। ভয় পেতেন রক্ষী। একদিন হোসেন শাহ যুদ্ধক্ষেত্রে কলিঙ্গে যাচ্ছেন, কড়া নির্দেশের কথা আবার পুনরাবৃত্তি করে রক্ষীকে জানিয়ে যাচ্ছেন হোসেন শাহ। হোসেন শাহ বেরিয়ে যেতেই রক্ষী সনাতন গোস্বামীর পায়ের শেকল মুক্ত করে নিয়ে গেলেন গঙ্গার ঘাটে। অগাধ সেই গঙ্গার জল দেখে সনাতন গোস্বামী মনস্থির করলেন যে তিনি গঙ্গায় ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দেবে, তা না হলে এরা তো আবার ফিরিয়ে নিয়ে বন্দিশালায় আটকে রাখবে। তার চেয়ে এই ঝাঁপ দেওয়াটাই তিনি শ্রেয় মনে করলেন। রক্ষীকে জানালেন তিনি যেন বাধা না দেন। এতে রক্ষী বড় ভয় পেলেন যে হোসেন শাহ অজান্তে তোমায় নিয়ে এসেছি এখানে, কোনো ক্রমে ক্রোধী ব্যক্তি হোসেন শাহ জানতে পারলে এখানেই প্রাণদণ্ড দেবে। ঠিক সেই সময় ওই দোকানদার মুদির কাছে 10,000 স্বর্ণমুদ্রা রেখে গেছিলেন। রূপ গোস্বামী ওনাকে একটি পত্র লিখেছিলেন নিরুপায় হয়ে প্রয়াগ ধাম থেকে, যে সেই অর্থগুলো তুমি ব্যয় না করে থাকলে কারাগারের যে প্রধান রক্ষী, যাকে গৌড় দেশে হাবু বলে সবাই ডাকত চিনত, গোপনে তার হাতে কিছু অর্থ প্রদান করে সনাতন গোস্বামীর মুক্তির ব্যবস্থা করুন। সেই মুদি দোকানদার ছুটে গেলেন গঙ্গার ঘাটে। শুনতে পেলেন যে হোসেন শাহ যুদ্ধক্ষেত্রে গেছেন। ওনার অনুপস্থিতিতে রক্ষীর হাতে তুলে দিলেন 10,000 স্বর্ণ মুদ্রা গঙ্গার ঘাটে। এত অর্থ যে অর্থের প্রলোভনে পড়লেন সেই রক্ষী। সনাতন গোস্বামীর মুক্তির ব্যবস্থা মাঝিকে দিয়ে গঙ্গার ঘাট পার করার ব্যবস্থা করে দিলেন এবং তিনি সিদ্ধান্ত নিলেন যে হোসেন শাহকে জানাবেন যে গঙ্গায় স্নান করাতে নিয়ে সে অগাধ গঙ্গার জলে কোথায় তলিয়ে গেল তিনি খুঁজে পেলেন না। তারপরে অনেক ইতিহাস এনাদের। একসময় কাশী ধামে পর্যন্ত পৌঁছেছিলেন সনাতন গোস্বামী। সারা দিবালোকের আলোতে তিনি লুকিয়ে থাকতেন ঝোপঝাড়ের আড়ালে। যদি কেউ দেখে ফেলে, চিনে ফেলে, ঝাড়খণ্ডের কাছে এক গভীর জঙ্গলের মধ্যে নিশীথকালে বেরোতেন, তো দিবালোকে লুকিয়ে থাকতেন। কেউ দেখে ফেলতো যদি প্রধানমন্ত্রী গৌড় দেশের, তাই নিশীথকালে বেরোতেই ডাকাতদের কবলে পড়লেন। 2 জন ওনার সেবক ছিলেন, একজন সনাতন গোস্বামী, তিনিও ওনার সঙ্গী হয়ে গিয়েছিলেন। সেই ঝাড়খণ্ডের কাছে জঙ্গলের মধ্যে ডাকাতদের কবলে পড়ালে 2 জনকে তুলে নিয়ে গেলেন তাদের আস্তানায় ডাকাতরা। কিন্তু ডাকাতরা সর্দার বড় আদর আপ্যায়ন যত্ন ব্যবস্থা শুরু করলেন 2 জনের। সনাতন গোস্বামী তো বড় জ্ঞানী পণ্ডিত ব্যক্তি, তাই বুঝতে দেরি হলো না যে এনারা হয়তো বুঝলেন বহু মূল্যবান রত্ন আমাদের কাছে রয়েছে। তাই ঈশান বলে সেই যে সেবক, ওনাকে বলতে থাকেন সনাতন গোস্বামী যে আমার কাছে এই পরিধান পোশাক ছাড়া আর কিছু নেই, তুমি কি সঙ্গে কিছু এনেছ? উনি কিন্তু 8টি স্বর্ণ মুদ্রা নিয়ে গেছিলেন এই গৌড় দেশ থেকে, তবে একটি গোপন রেখে সনাতন গোস্বামীর হাতে 7টি স্বর্ণ মুদ্রা তুলে দিচ্ছেন। সনাতন গোস্বামী তো অবাক হয়ে গেলেন, তুমি স্বর্ণ মুদ্রা সঙ্গে এনেছো? এইসবের কোনো প্রয়োজন নেই এই পথে,
তুমি দাও, ওনার হাতে তুলে দাও এই অর্থগুলো। সেই 7টি স্বর্ণমুদ্রা তুলে দেয়াই সেই তস্করদের যে সর্দার, তিনি গণনা করতে জানতেন, দাগ কেটে কেটে গণনা করতেই যাচ্ছেন, একের পর এক গণনা করছেন যে না, সিদ্ধান্তে ভুল হচ্ছে, আমার আরও কোথাও গণ্ডগোল হচ্ছে। তিনি বারবার দাগ কেটে চলেছেন। সনাতন গোস্বামী ঈশানকে বলেন, ঈশান, ইনি তো বুঝতে পারছেন আর কিছু নেই আমাদের কাছে, কিন্তু তবুও বারবার বলেন, তুমি বলো ওনাকে যে আমাদের কাছে আর কিছু নেই, আর তো কিছু নেই তোমার কাছে। ঈশান তখন আরও একটি স্বর্ণ মুদ্রা বের করেন। এতে সনাতন গোস্বামী রুষ্ট হলেন ঈশানের প্রতি, যে তুমি অর্থের মোহ ত্যাগ করতে পারলে না ঈশান, একের পর এক মুদ্রা বের করে চলেছ। গৌড় দেশে তুমি ফিরে যাও, অনেক অর্থের সন্ধান তোমায় আমি বলে দিচ্ছি, সেখানে তুমি অর্থ নিয়ে বহু আনন্দে দিন কাটাও। তুমি এই পথে ত্যাগ ছাড়া এই পথে আসা যায় না। সনাতন গোস্বামী সেই ঈশানকে ত্যাগ করলেন। সেখান থেকে পথে আবার ছুটতে ছুটতে তিনি প্রাতকালীন কর্ম সেরেই ভোরবেলায় তিনি আবার জঙ্গলের মধ্যে লুকোতে যাচ্ছেন। একজন দেখে ফেললেন, চিনে ফেললেন। কাছে এসে দেখেন গৌড় দেশের প্রধানমন্ত্রী, তার এই দশা, দীর্ঘ লম্বা লম্বা চুল, দাড়ি ভর্তি, কিন্তু শীর্ণ শরীর, সারা শরীরের মধ্যে জরা ব্যাধি ক্ষত বিক্ষত। এই দেখে একেবারে তিনি কান্নায় ভেঙে পড়লেন। এই ব্যক্তি হচ্ছেন, এই গৌড় দেশে অশ্ব সরবরাহ করতেন যুদ্ধক্ষেত্রে, আর সমস্ত লেনদেন এনাদের মাধ্যমে হতো, যে বড় আপনজন হয়ে উঠেছিলেন এক সময়। আর তার এই করুণ অবস্থা, সমস্ত ঘটনা সনাতন গোস্বামী গোপন রাখার কথা বললেন, যে তিনি বৃন্দাবনে যাত্রায় চলেছেন, কিন্তু পরনে পরিধান মাত্র একটি খণ্ড পোশাক, অঙ্গে একটি পোশাক পর্যন্ত নেই। তিনি একটি ভোট কম্বল নিয়ে এসে সনাতন গোস্বামীর কাঁধে জড়িয়ে দিলেন, যে তোমার সমস্ত কথাই গোপন থাকবে, তবে আমার কথাটা তুমি রাখো, এই কম্বলটি রাখো। বৃন্দাবনে এই সময় প্রচণ্ড শীত। সনাতন গোস্বামী সেই কম্বলটি কাঁধে নিয়ে ছুটতে শুরু করলেন। এক সময় তিনি কাশীধামে পৌঁছেছিলেন। কাশীধামে শুনতে পেলেন যে চন্দ্রশেখর বলে এক ভক্তের গৃহে শ্রীচৈতন্য মহাপ্রভু ভাগবত নিয়ে আলোচনা করছেন, বোঝাচ্ছেন ভক্তদের। তাই শ্রী সনাতন গোস্বামী দূরে গাছতলায় অপেক্ষা করতে শুরু করলেন, যে প্রভুকে একবার দর্শনের জন্য। এ কথা জানতে কিন্তু শ্রীচৈতন্য মহাপ্রভুর বিলম্ব হলো না। ভাগবত করতে করতে তিনি স্থির হয়ে গেলেন। চন্দ্রশেখরকে বলতে থাকেন, চন্দ্রশেখর, বাইরে গিয়ে দেখো তো, এক ভক্ত আমার জন্য অপেক্ষা করছে, তুমি তাকে সযত্নে আমার সামনে নিয়ে এসো। চন্দ্রশেখর তৎক্ষণাৎ বাইরে গিয়ে কোনো ভক্ত ব্যক্তিকে দেখলেন না। এদিক ওদিক চেয়ে দেখেও কিন্তু কাউকে দেখতে পেলেন না। তবে দূরে দেখলেন গাছতলায় এক ভিখিরি বসে রয়েছে। শ্রীচৈতন্য মহাপ্রভুকে সে কথাই তিনি বলছেন, যে প্রভু, বাইরে কোনো ভক্ত ব্যক্তি নেই, তবে দূরে এক গাছতলায় ভিখিরি বসে রয়েছে। এ কথা শোনা মাত্র প্রভু অবাক হয়ে গেলেন। চন্দ্রশেখরের মুখে ভিখিরি কথাটা শোনা, যে গৌড় দেশের প্রধানমন্ত্রী সর্বস্ব ত্যাগ করে সে আজ ছুটে এসেছে এই পথে, তুমি তাকে ভিখিরি বলো, এই পোশাক, তার আজ এই বেশ দেখে সে আমার প্রাণের চেয়েও প্রিয়। সনাতন, তুমি তাকে সযত্নে আমার সামনে নিয়ে এসো। চন্দ্রশেখর বড় ভুল হয়েছে বলে ছুটে গেলেন, সনাতন গোস্বামীর পা ধরে ক্ষমা চাচ্ছেন। সনাতন গোস্বামী বারবার পিছিয়ে যাচ্ছেন। দীর্ঘদিন যবনের অধীনে রাজকার্য, এই অপৃশ্য শরীর, জরা ব্যাধি ক্ষত সারা শরীর, এই নিয়ে প্রভুর সামনে দাঁড়াবেন কি নিয়ে? বড় সংকোচ বোধ করছেন, দ্বিধাবোধ করছেন। দূর থেকে প্রভুকে প্রণাম জানাচ্ছেন। প্রভু একথাও বুঝতে পারলেন, তাই চন্দ্রশেখরকে বলেন, চন্দ্রশেখর, তুমি গিয়ে বলো সনাতনকে যমুনায় গিয়ে যেন ক্ষৌর কার্য করে যমুনার ঘাট থেকে স্নান সেরে যেন এখানে আসে। তাই শৌচ কার্যকর্ম সেরেই সনাতন গোস্বামী দাঁড়াতে শ্রীচৈতন্য মহাপ্রভু আপাদ মস্তক পর্যন্ত বারবার অনুক্ষণ করছেন, অনুসরণ করছেন, দেখছেন। এতে সনাতন গোস্বামী বুঝতে পারলেন যে প্রভু বারবার কেন এইভাবে দেখছেন। আবার তিনি ছুটে গেলেন যমুনার ঘাটে। এক ধোপা কাপড় কাচে কাঁথা শুকোতে দিয়েছে। ধোপাকে গিয়ে সেই কাঁধ থেকে বহু মূল্যবান দামি ভোট কম্বল
সেই ধোপার হাতে তুলে দিয়ে বলছেন, এই কম্বলটির বিনিময়ে তুমি ওই ছেঁড়া কাঁথাটা আমায় দেবে। ধোপা অবাক হয়ে যাচ্ছে, এত মূল্যবান স্বর্ণ খচিত সেই কম্বল, এর বিনিময়ে ছেঁড়া কাঁথা তুমি উপহাস করছো না তো? ছেঁড়া কাঁথা কাঁধে নিয়ে সনাতন গোস্বামী প্রভুর দিকে এগিয়ে যাচ্ছেন। প্রভু ছুটে গিয়ে সনাতন গোস্বামীকে আলিঙ্গন করেছিলেন। এই বহু ইতিহাস কিন্তু চৈতন্য চরিতামৃতে রয়েছে। তবে ওনাদের শুরু কিন্তু এই রামকেলি থেকে। এই জায়গাটা এই কারণে বহু ধন্য পবিত্র ভূমি বৈষ্ণবদের কাছে। অনেক ইতিহাস, আপনাদের অনেকটা সময় আমিও নষ্ট করে ফেললাম। তো ওনাদের সেবিত বিগ্রহ এখানে আজও এখানে পূজিত। আমি উড়িষ্যাবাসী। আমার পূর্বে 6 পুরুষ, আমার পূর্বপুরুষরা মদন মোহনের সেবা করেছেন। আমি 7ম পুরুষ। আমার পিতৃদেবী উনি 70 বছর সেবা করেন। 5 বছর আগে উনি দেহ রেখেছেন। ওনার আগে আমার দাদুর বাবা। এইভাবে পরম্পরায় মদন মোহনের সেবা কাজে নিযুক্ত রয়েছে। কোন জায়গা? উড়িষ্যার যাজপুর। মানে শ্রী চৈতন্য মহাপ্রভু সেখানেও গেছেন। হ্যাঁ, বৈতরণীর পাশে, সেখানেও তো দশাশনী ঘাট, সেখানেও শ্রী চৈতন্য মহাপ্রভু গেছিলেন। ওনারা যাজপুর থেকেই শ্রীহট্ট গেছেন। হ্যাঁ। সেবকের নামটি কি একটু যদি বলেন? আমার নাম মদন পাণিগ্রাহী। আমাদের পদবী পাণিগ্রাহী। আমার পিতৃদেব পূর্ণচন্দ্র পাণিগ্রাহী। আমার দাদু নরহরি পাণিগ্রাহী। ওনার পিতৃদেব রামচন্দ্র পাণিগ্রাহী। আর ওনার পিতৃদেব ফকির পাণিগ্রাহী। ডাকতো ওই ফকির বলে বলে ডাকতো। ওনার ভালো আরও এইভাবে আরও বাকিগুলো আমার নামগুলো লেখা সব এতে পরম্পরায় লেখা রয়েছে, যে এতদিন ধরে সেবা পরম্পরায় কারা কারা করেছে। জমিদাররা সেই সময় যখন এই মন্দির দেখতে আসেন, যে ভগ্ন মন্দির, চতুর্দিকে আগাছা সব দেয়ালগুলোতে বেরিয়েছে। এই দেয়ালগুলো সেই সময়ের ছোট ছোট ইটের দেয়াল, প্রায় 100 বছর হতে চলল। সেই সময় মালদার জমিদার আশুতোষ চৌধুরী, তিনি সব সেনাদেরকে নিয়ে এসে যখন দেখছেন যে একটা প্রাচীন মন্দির, সনাতন গোস্বামী সেবিত বিগ্রহ গোস্বামী এইভাবে ভগ্ন অবস্থায় পড়ে রয়েছে দেয়াল, সংস্কারের জন্য মালদাবাসীর কাছে তিনি সেই সময় 25 টাকা সাহায্য, যে দেয়ালগুলোতে লেখা রয়েছে না নামগুলো, ওই যে দেয়াল 25 টাকার সাহায্য দিয়ে সেই সময় নাম 8,985 টাকা 7 আনা খরচে মন্দিরের সব সংস্কার হয়েছিল। এখন অনেকে অবাক হয়ে যায়। হ্যাঁ, 8,000 টাকা সামরাইয়ের মূর্তি কত দিনের পুরনো? ওই যে 500 বছর আগে এই সামরাই সেইটা দিয়ে ওখানে ওনারা তো স্থাপন করে গেছেন। আচ্ছা, হ্যাঁ, যাই আমাদের রাধারানী অষ্টধাতু এখানে এই পাশে বলরাম কি সুন্দর। হ্যাঁ, আপনারাও তো ধাম থেকেই এসছেন। কোথায় শান্তি? না, আমাদের এখানে একটা কনফারেন্স ছিল আমাদের এই